আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া। দেয়া হবে 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে। ঈদ উল ফিতর উপলক্ষে 7 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 18 মার্চ ছুটির অনুমোদন দিল মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক সম্পর্ক চায় বিএনপি। পল কাপুরকে জানালো দলটির নেতারা। দেশটির সাথে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে জামায়াত। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজ সাক্ষী। মন্তব্য জামায়াত নেতাদের। রাজনৈতিক আঁতাতের অভিযোগে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। এবং হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের উত্তাপ নিয়ন্ত্রণের বাইরে। মার্কিন সিনেটের সমর্থন পাওয়ায় ইরানে যুদ্ধ চালিয়ে যেতে বাধা থাকল না ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদান রাখায় এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধে অবদান রাখায় চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে দেয়া হচ্ছে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাহিত্যে মরণোত্তর পুরস্কার পাচ্ছেন ডক্টর আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়ায় জবের রহমান লিনু, সমাজসেবা ও জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরিন চৌধুরী মরণোত্তর এবং সাইদুল হক, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবুকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে সমাজ সেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র এবং পল্লী উন্নয়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF-কে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে। এবার ঈদে 7 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মন্ত্রিপরিষদ বৈঠকে 18 মার্চ বাড়তি ছুটির সিদ্ধান্ত হয়েছে। লম্বা ছুটি হওয়ায় এবার ঈদ যাত্রা আগের চেয়ে স্বস্তির হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। স্পষ্ট জানান, ঈদে গণপরিবহনে চলবে না চাঁদাবাজি। অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল সহ হবে মামলা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত বছর ঈদ উল ফিতরের ছুটি ছিল 9 দিন। ঈদ যাত্রা ছিল অনেকটা ঝামেলাহীন। নির্বাহী আদেশের প্রশংসা পেয়েছিল অন্তর্বর্তী সরকার। আলোচনা ছিল এমন ছুটি এবারও দরকার। বিষয়টি নিয়ে আলোচনা হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। নির্বাহী আদেশে 18 মার্চ ছুটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনের ঈদের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মাঝে 24 ও 25 মার্চ ব্যবস্থা করতে পারলেই মিলবে টানা 12 দিনের ছুটি। দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে প্রধান যে আলোচনাগুলো হয়েছে হলো আমাদের প্রথম পার্লামেন্টারি সেশন নিয়ে, প্রথম পার্লামেন্টারি সেশনে রাষ্ট্রপতির বক্তব্য আর সামনে ঈদের ছুটি, এই দুটোরই বৃহত্তর আলোচনা। 18 মার্চ থেকে ছুটি, এটার সিদ্ধান্ত হয়েছে। সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রী জানান, লম্বা ছুটি হওয়ায় এবারের ঈদযাত্রা আগের চেয়ে আরামদায়ক হবে। এজন্য মহাসড়ক মেরামত, ফিটনেসবিহীন গাড়ি নিষিদ্ধ সহ নেওয়া হচ্ছে 28টি পদক্ষেপ। মানুষ একটা স্বস্তির ঈদযাত্রা, নিরাপদ ঈদযাত্রা পেতে যাচ্ছে বিদায় আমরা নিশ্চিত করছি। হাইওয়ের উপর অস্থায়ী দোকান, বাজার, যত্রতত্র পার্কিং, ব্যাটারি চালিত গাড়ি এসে 4 লেনের রাস্তাকে অনেক সময় দেখা গেল 1 লেন ব্যবহার উপযোগী করছে, সেই সুযোগ থাকবে না। সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতে রাস্তার উপর উঠতে পারবে না। এবারের ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে
রুট পারমিট বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। মালিক সমিতি তাদের কল্যাণে একটা চাঁদা নেন, সেটাকে আমি বলছি চাঁদাবাজি নয়। নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। ঈদের সময় পর্যায়ক্রমে গার্মেন্টস ছুটি হবে বলেও জানান তিনি। তারা অঙ্গীকার করেছে, আর এর কোনো ব্যত্যয় আশা করছি ঘটবে না। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ও দলের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকা, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করে বিএনপি ও জামাত। প্রথমে বৈঠক করে জামাত ইসলামীর প্রতিনিধি দল, পরে এ নিয়ে কথা বলেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা যুদ্ধ বিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই। বাংলাদেশ তোমাদের কাছ থেকে অনেক কটন আমদানি করে, তারপরে সয়াবিন আমদানি করে। তো আমরা যদি হিউজ ইম্পোর্টার, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে চুক্তির চেয়েও আরও কম ট্যারিফে তোমরা বাংলাদেশকে গুডস বাংলাদেশ থেকে পাঠাবা। পরে পল কাপুরের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বাংলাদেশে কি হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কি, আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির আশা করেন ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে। এ সময় দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ পুনর্ব্যক্ত করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজ সাক্ষী বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, রাজনৈতিক আঁতাতের পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব পেয়েছেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন জামায়াতের নায়েবে আমির। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার লিখিত প্রস্তাব দিলে বিবেচনা করবে জামায়াত। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এতে দলের নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা। আমি রাজসাক্ষী বলছি এই জন্য রিজনাল ভয়েস আছে। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বক্তব্যে ভোট কারচুপির স্পষ্ট প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রেজওয়ানা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই। তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই না। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। এ সময় ভোট ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত উপদেষ্টাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান তিনি। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা, এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে
বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। সরকার থেকে লিখিত প্রস্তাবনা আসলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়ার বিষয়টি জামাত বিবেচনা করবে বলে জানান দলের নায়েবে আমির। জুলাই চার্টারকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়ে যদি আইনি ভিত্তি দেওয়া হয়, সংবিধান ইনক্লুড করা হয়, তখন দুইজনের স্পিকার আইনসম্মত হবে, সংবিধান সম্মত হবে এবং একটি বিরোধী দলকে দিলে একজন সরকার নিলে এই আইনি ভিত্তি হবে, তখন এটা বিবেচনা করা হবে। সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর থেকে যোগ্য ব্যক্তিদের সরিয়ে দিচ্ছে, যা বিগত সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তথ্যের অবাধ প্রবাহ না থাকলে দুর্নীতি প্রতিরোধ কঠিন হবে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিয়ম মেনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হয়নি। শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেয় এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়ি ব্যবহারে সিদ্ধান্ত সুশাসনের জন্য ইতিবাচক বলে মনে করে টিআইবি। মনির হোসেন তপুর রিপোর্ট। নতুন সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু পরামর্শ তুলে ধরতে রাজধানীতে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, যেখানে সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, স্বল্প সময়ে সরকারের নেয়া নানা পদক্ষেপ জনমনে আশার সঞ্চার করেছে। যে দুর্নীতি বিরোধী যে প্রত্যয় বিষয়টি, দুর্নীতি যে ঘোষণার বিষয়টি শুধু জাতিকে বললে হবে না, নিজের দলকে বলতে হবে, নিজের দলের অঙ্গ সংগঠনকে বলতে হবে, নিজের মন্ত্রী পরিষদকে বলতে হবে এবং সার্বিকভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট বা সরকারের কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট যে কোনো মহল পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাইকে এই বার্তা দিতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শুধু দেশবাসীকে এটা ঘোষণা দেওয়ার জন্য নয়, নিজেরা চর্চা করার জন্য। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবিও জানান সংস্থাটির এই কর্তা ব্যক্তি। আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি প্রতিরোধে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর নির্দেশনা দিতে হবে। কালো টাকা বৈধ করার সুযোগ স্থায়ীভাবে বাতিল এবং সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধের সুপারিশও করে টিআইবি। পাবলিক মানি বা রাষ্ট্রীয় অর্থ ব্যবহার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের উত্তাপ এখন নিয়ন্ত্রণের বাইরে। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি জোটের হামলা আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এর মধ্যেই ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। পাল্টা জবাবে পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। কাতার ও বাহরাইনের আকাশে চলছে মুহুর্মুহু বিস্ফোরণ। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। স্মরণকালের ভয়াবহতম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1000। তেহরানের একটি হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছে নবজাতক সহ অসংখ্য বেসামরিক মানুষ। একই সাথে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে আরও 50,000 মার্কিন ও 1 লাখ ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। এমন হত্যাযজ্ঞের পরেও চুপ ইরানের প্রতিবেশী দেশগুলো, বরং নিজেদের আকাশ সমুদ্র ব্যবহার করতে দিয়ে পরোক্ষ সহযোগিতা করছে আধিপত্যবাদীদের। প্রতিক্রিয়ায় সকাল থেকে মধ্যপ্রাচ্যের দোসর দেশগুলোর মার্কিন স্থাপনা এলাকায় একের পর এক মিসাইল ও ড্রোন ছুটতে দেখা যায় তেহরানকে। যদিও আঘাত হানার আগেই বেশিরভাগ রুখে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে দ্রুত মার্কিন দূতাবাসের আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। এদিকে সমুদ্রপথেও উত্তেজনা বেড়েছে। শ্রীলঙ্কা উপকূলে মহড়া থেকে দেশে ফেরার পথে
আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলা ও বহু নাবিকের প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর পরপরই হরমুজ প্রণালীতে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালায় ইরানি রেভলিউশনারি গার্ড IRGC। এদিকে সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার পর নড়ে চড়ে বসেছে ইউরোপীয় দেশগুলো। ন্যাটোর বেশ কয়েকটি দেশ তাদের নৌবহর সাইপ্রাসের আশেপাশে মোতায়েন করেছে। বাইরের মতো দেশের ভেতরেও প্রচণ্ড চাপের মুখে ইরান। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। মার্কিন প্রেসিডেন্ট ইরানিদের বিদ্রোহ করার ডাক দিলেও তা অনেকাংশেই ব্যর্থ। লেবাননেও স্থলে অভিযান চালাচ্ছে ইসরায়েল। গত 3 দিনে দখলদারদের হামলায় নিহত হয়েছেন কয়েকশো মানুষ। তেহরান বলছে, লেবাননে ইরানের এম্বাসিতে কোনো হামলা হলে ইরানের রাডারে থাকা প্রতিটি দেশের ইসরায়েলি এম্বাসিকে নিশানায় নেওয়া হবে। রাশিয়া ও চীন যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেও সরাসরি সহায়তায় এখনো সায় দেয়নি। যদিও যুদ্ধবিরতির শর্তে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সচল করার প্রচেষ্টার কথা জানিয়েছে বেইজিং। তবে হামলা পাল্টা হামলায় অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে পুরো মধ্যপ্রাচ্য, সর্বোপরি গোটা বিশ্ব। জাহিদুল আলম, ATN বাংলা। ইরানে যুদ্ধ চালিয়ে যেতে আর বাধা থাকল না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষমতা সীমিত করার প্রস্তাব আটকে গেছে মার্কিন সিনেটে। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 47টি এবং বিপক্ষে 53টি। এদিকে স্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না বলে জানিয়েছেন দেশের উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন। যুদ্ধ বন্ধ এবং ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ করার জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে আনা ওই দ্বিপাক্ষিক প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে ভোট দেন তারা। প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে 47টি এবং বিপক্ষে পড়েছে 53টি ভোট। ফলে যুদ্ধ চালিয়ে যেতে আর বাধা থাকল না ট্রাম্পের। এর ফলে যুদ্ধ বন্ধ করা বা ট্রাম্পের ক্ষমতা হ্রাসের প্রস্তাব বাতিল হয়ে গেল। একই সঙ্গে ইরান বিরোধী যে কোনো বিরোধিতাকেই যেন আইনসভা সায় দেয় সেই দাবি করা হয়েছে। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান সংক্রান্ত সংঘাতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন অব্যাহত রাখা যেত না। এর ফলে মধ্যপ্রাচ্য সংকট আরও জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে স্পেনের সামরিক ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্যবহারের অনুমতি না দেয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে। স্পেনের এই অবস্থানের কারণে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে স্প্যানিশ উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো জানিয়েছেন, স্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছিলেন, কেবল কারো প্রতিশোধ এড়ানোর জন্য স্পেন এমন কোনো কর্মকাণ্ডের সহযোগী হবে না যা বিশ্বের জন্য ক্ষতিকর এবং মূল্যবোধ ও স্বার্থবিরোধী। অন্যদিকে চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর। তবে এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে বলে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। আশিকুর রহমান, ATN বাংলা। মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশ বিমানের 27 ক্রু সহ 378 জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনল US বাংলা এয়ারলাইন্স। সকালে US বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ইউএস বাংলা এমন মানবিক উদ্যোগ নিয়েছে। তরিক ইসলামের রিপোর্ট। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। নিরাপত্তার কারণে এরই মধ্যে ফ্লাইট বাতিল করেছে বহু উড়োজাহাজ সংস্থা। যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল হয়েছে ২১০টি। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় ইউএস বাংলা। সকালে ২৭ জন ক্রুসহ দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট। নিরাপদে দেশে ফিরতে পেরে খুশি যাত্রীরা। সবাই আসার জন্য হাহাকার, কিন্তু আমার তো ফ্লাইট নেই, আসবে কিভাবে? ইউএস বাংলা আমাদেরকে ফ্লাইট দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ ইউএস বাংলাকে। সবাই চিন্তা ভাবনা করছে আমাদের নিয়ে, আমরা এটা আশঙ্কাজনক আসলাম। ইউএস বাংলা ফ্লাইট না পাঠালে আমাদের অনেক টেনশন, আরো দুশ্চিন্তা আরো বেড়ে যেত। ইউএস বাংলাকে আমার পক্ষ থেকে এবং সাধারণ প্রবাসীর পক্ষ থেকে থ্যাংক ইউ, ধন্যবাদ। ভয়ে কাজ করছে, আলামত যেটা হয়ে যায় তখন কি অবস্থা আমাদের, এর জন্য তখন ভয়ে আতঙ্ক অনেক কাজ করছে আমাদের। ইউএস বাংলা কর্তৃপক্ষ বলছে যাত্রীদের সহায়তা দিতেই এই মানবিক উদ্যোগ। এয়ারলাইন্স একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, এখানে আমাদের একটা দায়বদ্ধতার ব্যাপার রয়ে গেছে। এটা বাংলাদেশে যারা যাত্রী আছেন তাদের আসলে ইউএস বাংলার প্রতি যে একটা আস্থা আছে, সেই আস্থার প্রতিদান স্বরূপ আমরা আসলে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা দুবাই এয়ারপোর্ট অথরিটির সাথে পরামর্শক্রমে এবং তাদের অনুমতি নিয়ে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে তারা ইউএস বাংলা এয়ারলাইন্সকে আসলে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার পারমিশন দিয়েছে। যাত্রীদের প্রতি, বাংলাদেশিদের প্রতি যে একটা ভালোবাসা, ভালো লাগার একটা ব্যাপার আছে, তারই প্রতিদান হিসেবে আমরা আসলে এই ফ্লাইটটা পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছি। শুক্রবার দুবাই থেকে আরেকটি ফ্লাইট ঢাকায় অবতরণের কথা রয়েছে বলে জানিয়েছে ইউএস বাংলা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। অনুষ্ঠিত হলো ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3-র গ্র্যান্ড ফিনালে। বাছাই পর্ব শেষে সারা দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে জমে ওঠে জ্ঞান ভিত্তিক এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া ইসলামী জ্ঞানে পারদর্শী প্রায় ১৫০ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা ৩ গ্রুপের সেরা ১৫ জনকে নিয়ে আয়োজন করা হয় ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3-এর গ্র্যান্ড ফিনালে। আয়োজনে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড একটি জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। যা নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজাতে চাই যেন আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ক্যারিয়ারের জন্য তৈরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নিড বেসড এডুকেশন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড যার জন্য টেকনিক্যাল এডুকেশন আমরা অনেক বড়ভাবে নজর দিচ্ছি। অনুষ্ঠানের বিশেষ অতিথি এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ তার সমাপনী বক্তব্যে বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার প্রসার জরুরি। শিক্ষার্থীদের মেধা বিকাশে কর্মমুখী শিক্ষার চর্চা বাড়াতে গুরুত্ব আরোপ করেন তিনি। ইতিপূর্বে দেখেছি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছিল। অতীতের রাজনীতিতে যারা বাংলাদেশকে ধ্বংসস্তূপের মাঝে দাঁড় করিয়ে দিয়ে চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশের যে উন্নয়নের কথা আমরা বলছি সেদিকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। মেধা মননের চর্চার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই শিক্ষার্থীদেরকে আমাদেরকে কর্মমুখী শিক্ষার দিকে আমাদেরকে ধাবিত করতে হবে। আমরা আশা করব আমাদের দেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। অনুষ্ঠান শেষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ৩ বিভাগের বিজয়ীদের হাতে আর্থিক সম্মাননা, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশে যাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন ৪ ব্যক্তি, এমন নির্দেশনা জারি করেছে সরকার। প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে সংশ্লিষ্টদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগে এই সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। সরকার সিদ্ধান্ত নিয়েছে
প্রধানমন্ত্রীর বিদেশে যাত্রা ও দেশে প্রত্যাবর্তনকালে মন্ত্রিসভার জ্যেষ্ঠ একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। জুলাই গণ আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায় ঘোষণার এই দিন ঠিক করেন। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ মোট আসামি ৩০ জন। তাদের মধ্যে পলাতক রয়েছেন সাবেক উপাচার্য সহ ২৪ জন। গত ২৭ জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রমজান উপলক্ষে চট্টগ্রামের জিইসির মোড়ের কয়েকটি দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১ লাখ টাকা জরিমানা করে হারুন বেকারিকে সাময়িক বন্ধ করে দেওয়া হয়। দোকানের ভেতরে অসংখ্য তেলাপোকা ও ইঁদুরের বিষ্ঠা পাওয়ায় এই জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার করায় মেরিডিয়ান হোটেলকে ৪০,০০০ টাকা ও কামাল জেনারেল স্টোরকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানির বাজারে। দেশটির গ্যাসোলিনের দাম এখন গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গ্যাসের গড় মূল্য গ্যালন প্রতি ৫ সেন্ট বেড়ে $৩.25 বিক্রি হচ্ছে। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত দাম বেড়েছে মোট ২৬ সেন্ট। দেশটিতে বেড়েছে ডিজেলের দামও। গ্যালন প্রতি গড়ে ডিজেলের দাম ১২.৮ সেন্ট বেড়েছে। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় এই মূল্যবৃদ্ধির কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা প্রাদেশিক বিএনপি ও যুবদল। এ সময় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ আব্দুর রহমান বলেন, তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১০ মার্চ ঢাকা থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে। একই সাথে প্রবাসীদের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে। অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মক্কা প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা নাসির চৌধুরী খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ফয়েজ সরকার এবং ঢাকা মহানগর বিএনপি নেতা জিয়াউল হাসান উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে করতে হবে ২৫৪ রান। সেই লক্ষ্যে ব্যাট করছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান। মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসনের ঝোড়ো 50 এবং ঈশান দুবের ক্যামিও ইনিংসের সুবাদে রানের পাহাড় গড়ে ভারত। ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সূর্যকুমাররা তুলেছে ২৫৩ রান। এর আগে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া। দেওয়া হবে ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকেও। ঈদ উল ফিতর উপলক্ষে ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ১৮ মার্চ ছুটির অনুমোদন দিল মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক সম্পর্ক চায় বিএনপি। পল কাপুরকে জানালো দলটির নেতারা। দেশটির সাথে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে জামায়াত। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজ সাক্ষী। মন্তব্য জামায়াত নেতাদের। রাজনৈতিক আঁতাতের অভিযোগে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। এবং হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের উত্তাপ নিয়ন্ত্রণের বাইরে। মার্কিন সিনেটের সমর্থন পাওয়ায় ইরানে যুদ্ধ চালিয়ে যেতে বাধা থাকল না ট্রাম্পের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।